আজকের বিষয় হলো কোয়াড। কোয়াড কি একটু তবু ব্যাখ্যা করে দিচ্ছি, অনেকে জানেন হয়তো। কোয়াডের ভিতরে ইন্ডিয়া ছিল একটা মেম্বার হিসেবে। 4 দেশীয় একটা জোট, নেতা হলো আমেরিকা। ট্রাম্পের আমেরিকা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা ইন্ডিয়াকে ওখান থেকে বের করে দিয়ে এর বদলে ফিলিপিনকে ওখানে নিয়ে এই কোয়াডটা কন্টিনিউ করতে। এটা হলো একটা সিদ্ধান্ত একটা নিচ্ছে ইন্ডিয়াকে বাদ দেওয়ার। তার একটা হতে পারে এটা, আর একটা হতে পারে কোয়াড এখন অকেজয়ে বসে আছে, এটাকে অকেজই ফেলা রাখবে। প্যারালালি আর একটা কোনার জোটফোট কিছু করে ফিলিপিনকে ইনভলভ করে নিয়ে আরেকটা জোট বানাবে, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু কোয়াড, সমতুল্য একটা কিছু বানাবে। এই হচ্ছে আমেরিকানদের সিদ্ধান্ত। অলরেডি এই সিদ্ধান্তটা পাকা হয়ে গেছে, কিন্তু কোয়াড ভেঙে দিবে না নতুন নামে করবে এইটা এখনো ঠিক হয় না। ওকে, এখন আমরা সাবজেক্টের ভিতরে ঢুকে যাই। কোয়াড হলো অ্যাকচুয়ালি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকা। এই 4 দেশীয় একটা জোট ছিল। এটা কি ধরনের জোট? আচ্ছা, প্রথমে বলে নিই, এই কোয়াড অনেকে মনে করে যে কোয়াড আবার প্রত্যেকটা দেশের আদ্যক্ষর নিয়ে তৈরি হয়েছে কিনা। ঠিক যেমন ব্রিক্স, BRICS, এই 5টা কিন্তু 5টা দেশের নামের আদ্যক্ষর, প্রথম অক্ষর থেকে আসছে এটা। ফলে অনেকে আবার কোয়াডের ভিতরে ওরকম কিনা খুঁজতে যেতে পারে, এটা ভুল হবে। কোয়াড মানে হলো আমরা 4 জন বললে যা বোঝায়। কোয়াড্রিক্যাল, ইংরেজিতে কোয়াড্রিক্যাল বলে শব্দটা আছে। আমরা 4 জন, আমরা 4 দলীয় বললে যেরকমটা বোঝায়, এরকম একটা কিছু হলো কোয়াড। সো ওখান থেকে আসছে শব্দটা। কিন্তু এর জন্ম ইতিহাস খুব খারাপ মানে এটা জন্ম হয়েছিল অরিজিনালি ঘোষণা দিয়ে 2007 সালে। কাজই করতে পারে নাই, দোকান বন্ধ করে দেওয়ার মতন অবস্থা। দোকান বন্ধ করে এটা আবার চালু করে 2017 সালে, 10 বছর পর। তাও কখন? 17 সালের ফেব্রুয়ারিতে, 20 জানুয়ারি, ফেব্রুয়ারি না, ঠিক যেরকম ভাবে আমেরিকান প্রেসিডেন্টের শপথ নেয় 20 জানুয়ারি সবসময়। তো 17 সালে 20 জানুয়ারি ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসছিল। যখন সেই 17 সালে 20 জানুয়ারি ক্ষমতা আসার পরে সে এই কোয়াডকে আবার চালু করেছিল। সো এটা পুনর্জন্ম বলতে পারে। জন্ম হিসেবে এটা 2007, কিন্তু কাজ করে নাই, ফেলা রাখা ছিল। 2017 আবার এটা চালু হচ্ছে। আর এখন সেই ট্রাম্পে এইবার কোয়াডের খতম করতে যাচ্ছে। কেন? মূল ঝামেলাটা লাগছে যেখান থেকে, সেটা হলো যে কোয়াড চালু হওয়ার পরে আমেরিকানদের প্ল্যান এটাকে সামরিক জোট হিসেবে বানানো, কিন্তু ইন্ডিয়ার প্ল্যান হচ্ছে কোনো দেশের সাথে সামরিক জোটে যাবে না। কথাটা এভাবে বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ানরা এটা চাচ্ছে না। কেন? সামরিক জোট হলে তার আপত্তি এটা কি? এইটার উত্তরটা আমাদের জানাটা জরুরি। এটার ভিতরে অনেক কথা জানতে পারবো। তার আগে আমাদের বলে নিই আরেকটা কথা, যে কোয়াডটা বানানোই বা হয়েছিল কেন, আসলে উদ্দেশ্য কি। এইবার একটু পিছনের লম্বা বড় ইতিহাসটা আমি যতটা ছোট করে বলা যায় সংক্ষেপে বলবো। মোটামুটি 2001 সালে যখন আমাদের ছেলে বুশ ওয়ার অ্যান্ড টেরর শুরু করে, এটা 2001 সালের ঘটনা। 9/11-এর পরে, 9/11 টুইন টাওয়ারে হামলা হয় আমেরিকায়, আল কায়দারা হামলা করে। হামলার পরে বাই দিস টাইম 2001-এর একই জানুয়ারি মাসে বুশ ক্ষমতায় নিয়েছিল। আর সেপ্টেম্বরে, 9/11 মানে সেপ্টেম্বর, ওই সেপ্টেম্বরে আল কায়দার হামলাটা হয়। হওয়ার পরে এইবার বুশের যে রিয়াকশন ছিল, তখন থেকে সে শুরু করে দিয়েছিল যে আগামী দিনে ওর একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং ছিল। দেখেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 1991 সালে ডিসেম্বরে। এর আগের দুনিয়া ছিল পরাশক্তির দুনিয়া। তো ভেঙে গেছে, তার মানে ভেঙে যাওয়ার পরে এটা আমি একলাই রাজা, এক মেরুর দুনিয়া হয়ে গেছে, এরকম বলা হতো। তাহলে আমেরিকায় একলাই রাজা, কিন্তু একলাই রাজার কোনো সুবিধা কোনো কিছুতেই আমেরিকানরা আগায় নেয়। কেন আগায় নেয়? কারণ এই সময়
পরপর দুইবারের প্রেসিডেন্ট ছিল ক্লিন্টন। ক্লিন্টন ডেমোক্র্যাট, পরপর দুইবার। এই ক্লিন্টনের প্রেসিডেন্সির পরেই 2001 সালে বুশ ইলেক্টেড হয় রিপাবলিকান। আমেরিকান হিস্ট্রি বলে যে সাধারণত এরা ওই অ্যাগ্রেসিভ কাজগুলো করতে চায় না, ডেমোক্র্যাটরা অ্যাগ্রেসিভ কাজগুলো করে, মাঠ ধরে ওই যে সিএ পাঠায় দেশ দখল করা, এই ধরনের কাজগুলো তো ওস্তাদ, অ্যাগ্রেসিভ রোল প্লে করে থাকে সবসময় আমেরিকান হিস্ট্রিতে আমাদের রিপাবলিকানরা। না, মাঝে মাঝে তারাও কম্পিট করে, ঠিক যেমন ওবামা আমলে, ওবামা যখন প্রথম ক্ষমতা নেয় 2009 সালে, সেও কিন্তু তাকে দেখাইতে হবে না বুশের মতো, সেও মেলা কিছু করছে। গাদ্দাফিকে রাস্তায় কিল করা পাবলিক দিয়া, এই কাজটা করেছিল ওবামা। আইএস এর জন্মদাতা কিন্তু ওবামা। শুনলে অবাক লাগবে আপনাদের কাছে। আইএস কে দিয়ে সে খুন করেছিল, তখন আইএস নাম দিয়ে তারা ঘোষণা করে নাই তাদের আত্মপ্রকাশ। গাদ্দাফিকে আইএস কে দিয়ে হত্যা করেছিল তারা, এই ওবামা। এবং ওবামার পররাষ্ট্রমন্ত্রী ছিল হিলারি ক্লিন্টন। ফলে একেবারে ফালাই দিয়ে না যে সবসময় ভালো কাজগুলো সব ডেমোক্রেটরা করছে, এটাও না। এটা অন্তত একটা উদাহরণ তো দিয়ে দেখাইলাম আপনাদেরকে যে তারা কি পরিমাণে অ্যাগ্রেসিভ হইতে পারে। এনিওয়ে, আমি গল্প দিকে নিব না। তাহলে এই বুশ যখন ক্ষমতা আসছিল, বুশ ক্ষমতা এসে এইবার সেই এক মিনিট সুবিধা আমাকে নিতে হবে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এই বলে যে অ্যাগ্রেসিভ আচরণটা শুরু করে, তাতেই সে ইন্ডিয়ার প্রতি প্রথম আগ্রহ দেখায়। ইন্ডিয়াতে ফাইনালি সে ইন্ডিয়া সফরে আসছিল 2006 সালে। বুশ পরপর দুইবার প্রেসিডেন্ট ছিল। কেন 2006টা বলতে গেলাম, মানে এই সময়ের সাথে এই সময়কালটাকে নিয়ে মেলাচ্ছি কেন ইন্ডিয়ার সাথে? ইন্ডিয়ার একটা পুরো হিস্ট্রিটা এই জায়গাটা শর্ট করে বলবো আমি। হল 50-এর দশক, 50-এর দশক মানে 1950 থেকে 60, এটাকে বললে 50-এর দশক। এই সময়টা একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সোভিয়েত ইউনিয়ন আর তখন তো সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকানদের দুই পোল, দুইটা দেশই যে যত পারে পারমাণবিক বোমার গবেষণা আর বোমা বানানোর স্টক করা, এর প্রতিযোগিতা লিপ্ত হয়েছিল এই পুরো দশক জুড়ে। এত প্রতিযোগিতা তাদের পরস্পর বিরুদ্ধে। মনে রাখতে হবে আমাদেরকে 1950-এর দশক বলছি এটা। আর 1949 সালে কিন্তু ন্যাটোর জন্ম, অর্থাৎ আমেরিকানরা অলরেডি একটা সামরিক জোট বানায় ফেলাইছে অ্যান্টি রাশিয়ান ইউরোপিয়ানদেরকে নিয়ে, ওইটাই হলো ন্যাটো। ফলে বুঝতে পারছেন ভাগাভাগিটা শুরু হয়ে গেছে। ভাগাভাগি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় 1953 থেকে। আর পুরো এই 50-এর দশকটা পারমাণবিক বোমা তৈরি কম্পিটিশন শুরু হয় ওদের মধ্যে। কিন্তু পরে তারা টের পায় যে আমরা তো একটা বিপদ করতেছি। কেন? কারণ 60 সালের দিকে দেখা গেল যে যত ছোট ছোট দেশগুলো আছে তারাও পারমাণবিক বোমা জোগাড়ের চেষ্টা করছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান। তো ওরা ভয় পেল, ওরা মানে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকানরা ভয় পেল যে আমরা না আমাদের জন্য করতেছি, এখন এই সুযোগে যদি ছোট দেশগুলো পারমাণবিক অধিকারী হয়ে যায়, পারমাণবিক অধিকারী হওয়ার অসুবিধা হলো যে তারা তো যদি একটা বোমা থাকে সে যদি আমার মেরে দেয় তাহলে আমি শেষ, একটা বোমা থাকলে তো আমি শেষ, তাহলে তো আমরা খুব খারাপ দিকে কম্পিটিশন করতেছি। এই বলে এইটা দুজনের রিয়েলাইজেশন আসার পরে দুজনে মিলে আবার ঠিক করে একটা কাজ করা যাক। তাইলে তারা একটা নতুন চুক্তি আবিষ্কার করলো, এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি। মানে আমরা অন্যদেরকে সহসায় পারমাণবিক বোমা বানাইতে হেল্প করবো না। হেল্প করবো না কি করে, ঠেকাবো কি করে? দুই ভাবে পারে তারা। এক, টেকনোলজিতে দিবে না, আর দুই, র মেটেরিয়াল দিবে না। এই র মেটেরিয়াল দেওয়া আর না দেওয়ার কন্ডিশন হলো আগে এনপিটিতে স্বাক্ষর করে থাকলে তাকে দিব। কেন? তাহলে সে ওই পারমাণবিক বোমাটা বোমা গ্রেড না বানায়। বোমা পারমাণবিক তো আবার এই যেমন পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট বানাইছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য, সো ওটা বিদ্যুৎ প্ল্যান্টের জন্য ঠিক আছে, কিন্তু বোমা গ্রেডের টেকনোলজি ওকে দেওয়া হবে না। এই ভাগটা করার সুযোগ আছে, ওইটার জন্য এনপিটি করা হয়েছিল, যে আগে এনপিটি সাইন করে থাকবে তাকে কেবলমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ বানানোর টেকনোলজি হ্যান্ড ওভার করা যাবে। এই এনপিটি চুক্তিটা করে ওরা দুজন মিলে। এনিওয়ে, এরপর থেমে যায়। এর ইম্প্যাক্টটা পরে তখন আর একটা শব্দ চলে হয়েছিল, আপনারা অনেকে জানেন, জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালায়েন্স। নন অ্যালায়েন্সের মানে হলো আমরা না সোভিয়েতের পক্ষে না আমেরিকানদের পক্ষে। কিছু দেশ, বিশেষ করে ইন্ডিয়ানরা এই জায়গায় খুব লিডার।
তখন বেঁচে আছে, নেহরু মারা গেছে 64-তে শেষের দিকে। নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা বেশি করে চলেছিল ইন্দিরা গান্ধীর আমলে। এনিওয়ে, তো যত নন অ্যালাইনমেন্ট হয়েছে ততই বলছে বটে নন অ্যালাইনমেন্ট, কিন্তু আমেরিকানরা অস্ট্রের দিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে গেছিল সোভিয়েত ইউনিয়নের উপরে, আর ততোধিক সে আমেরিকা থেকে দূরে চলে গেছিল। তাহলে সার কথাটা হলো, এই পুরা সেকেন্ড ওয়ার্ল্ড পর থেকে পুরা সময়টা আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা হয় নাই কখনো। এইটাই বুশ 2001 সালে, এই যে আমি এখন একা মেরুর দেশ হয়ে গেছি, আমি ওটা উসুল করবো এখন, এই জন্য 2001 সালে সে ইন্ডিয়ার সঙ্গে খোঁচানো শুরু করে আগ্রহ সম্পর্কটা। আলোচনা করতে 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 এই আমি তোমাকে দিব, এনপিটির মেম্বার না, ইন্ডিয়া কিন্তু এনপিটির মেম্বার না, তো না হওয়া সত্ত্বেও আমি তোমাকে টেকনোলজি দিব, এই ভায়োলেশনটা করে বুশ। সো ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাড়তে থাকে। ইতিমধ্যে আর একটা রিপোর্ট চলে আসে, রিপোর্টটা ফাইনালি আসছিল 2008 সালে। রিপোর্টটা হলো এই যে আমেরিকানরা হেরে যাচ্ছে গ্লোবাল লিডারশিপে, ইকোনমিক লিডারশিপে, চাইনিজরা উঠে আসতেছে। এইটা চাইনিজদের রিপোর্ট না, এটা আমেরিকানদের নিজস্ব রিপোর্ট। আমেরিকানদের নিজস্ব রিপোর্টটা হলো প্রত্যেক 4 বছর পর পরে প্রেসিডেন্টকে একটা রিপোর্ট দিতে হয়, সার্ভে রিপোর্ট মতন 4 বছর পর পরে দিতে হয়। এই রিপোর্টটা বেরিয়েছিল, এইটাকে নিয়ে রিপোর্ট করা হয় যে কথা সত্য কিনা। এটা তারা পরিষ্কার হয়ে যায় যে আগামী দিনে দুনিয়াতে ওই দুইটা পোলারাইজেশন, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, এটা থাকবে না। আর এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এটা এখন অনেকগুলা তাদের ভাষায় পরাশক্তি তৈরি হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা আসলে কি হইতে যাচ্ছে তা বোঝার জন্য একটা সার্ভে করেছিল আমেরিকানরা। এই রিপোর্টটা বেরায় 2008 সালে, কিন্তু রিপোর্টে কি আসতে যাচ্ছে তা অলরেডি 2007 সালের মধ্যে জানতে পেরে যায় বুশ। ফাইনাল রিপোর্টটা বেরায় 2008 সালে। ওখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আমেরিকানরা গ্লোবাল লিডার হিসেবে হারিয়ে যাচ্ছে, ইকোনমিক লিডার হিসেবে অন্তত এই জায়গাটা দখল করতে যাচ্ছে চাইনিজরা। এইটা যখন তারা পরিষ্কার হয়ে যায় তখন আরো বেশি করে নিশ্চিত হয় যে তারা তাহলে এশিয়ার দুইটা দেশ ধাপ করে ইকোনমিতে উঠে আসতেছে, একটা হলো ইন্ডিয়া আর একটা হলো চায়না। এর পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে তখন মনে করা হয় এই দুইটা দেশের জনসংখ্যা 125 কোটির বেশি। এমনকি এখন বর্তমানকালে চাইনিজদের থেকেও ইন্ডিয়ান জনসংখ্যা বেশি, 140 কোটির উপরে চলে গেছে। সো ইন্ডিয়া এখন সবচেয়ে বড় জনসংখ্যার দেশ। এই জনসংখ্যা যার যত বেশি তার তত আভ্যন্তরীণ বাজার বড়। বিদেশে এক্সপোর্ট করতে পারি না পারি, আভ্যন্তরীণ বাজার দিতে আমি খাবার করে ফেলবো, এই সুবিধা একটা পাওয়া যায়। যেমন দেখেন আমেরিকানদের জনসংখ্যা কিন্তু 33 কোটি, আমাদের ডাবল প্রায়, এমন কিছু না, কিন্তু সে তো গ্লোবাল লিডার হয়েছিল। কিন্তু তখন এটা এতটা ফ্যাক্টর হয় নাই যে গ্লোবাল লিডার, গ্লোবাল ইকোনমিক লিডার হওয়ার ক্ষেত্রে জনসংখ্যা ছোট হলে অসুবিধা কি না, অসুবিধা। কিন্তু এখন তো এই দুইটা দেশই জনসংখ্যা সুবিধা পেয়েছে, ফলে এই দুটা দেশের ইকোনমিক রাইজ ঘটছিল খুব বেশি, জিডিপি বাড়ছিল খুব দ্রুত। এই জন্য আমেরিকানের সিদ্ধান্ত নেয় ওই 2008 সালের রিপোর্টকে কেন্দ্র করে যে তাহলে আমরা একটা কাজ করি, ইন্ডিয়াকে কাছে টেনে ওকে চীনের বিরুদ্ধে লাগাই দিই, তাহলে এশিয়ার যে দুইটা দেশ উঠে আসতেছে একটাকে আটটার বিরুদ্ধে লাগাই দিলে এবার আমরা বেঁচে যাবো, অন্তত আরো 20-40 বছর যদি টিকে যাই আমরা গ্লোবাল লিডার হিসেবে, তাহলে তো আমাদের জন্য কি ভালো। তো এই হচ্ছে অরিজিনাল জায়গাটা আমেরিকানদের। এইটারই নানান পর্যায়ে নানান নামে আমেরিকানরা প্রকাশ করেছে তাদের এই স্বার্থটাকে বা এই আন্ডারস্ট্যান্ডিংটাকে। একটা পর্যায়ে এইটা ইন্দো প্যাসিফিক, প্রায় আপনারা শুনবেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই ইন্দো প্যাসিফিক বলতে তারা এটা বোঝায় চীনকে ঠেকাও, ইন্ডিয়াকে সামনে নিয়ে এসে। এই প্রোগ্রামটাই ফাইনাল করে ফেলে তারা 2007 সালের মধ্যে প্রেসিডেন্ট বুশ। আর এই জন্যই 6 সালে সে সফরে গিয়ে ফাইনাল করেছিল ইন্ডিয়াতে গিয়ে। আর 6 সালের আগে সে ইন্ডিয়াকে এই যে তোমাকে পারমাণবিক সুবিধা দিব, কাঁচামাল দিব, এইসব এনপিটি সাইন করার না সত্ত্বেও তাকে সুযোগগুলা, এই প্রলোভনগুলো দেখানো শুরু করে বুশ এই 2001 সালে ক্ষমতা আসার পর থেকে। প্লাস ততক্ষণ ওয়ার টেরর শুরু হয়ে গেছে, জঙ্গি মারো। তো জঙ্গি মারার ক্ষেত্রে আপনারা আমরা তো হরিহরাত্তা, আসেন একসাথে মারি, এই জোরটা তখন শুরু হয়। এখান থেকে এটা স্লিপ করে চলে যায় যে আমরা চীন ঠেকাও নীতিতে।
চীন ঠেকানোর নেতৃত্বে এবার আপনাকে দেখে একটা রিলেট করে দিয়ে আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের বাংলাদেশের যে একটা 1/11 হয়েছিল। হ্যাঁ, হোয়াট ইজ 1/11? 2007 সালের ঘটনা। 2007 সালের 11ই জানুয়ারি মিলিটারি কু করে তারা ক্ষমতা নিয়েছিল, ইলেকশন হতে দেয় নাই, মইনের কু যেটা। এইটাই হলো আমেরিকানরা বাংলাদেশকে কু করে ক্ষমতা নিয়ে, মিলিটারিদের হাত দিয়ে ক্ষমতা নিয়ে এইটা ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার কাজটা হয়ে যায় 11তে ক্ষমতাটা নিচে জুন মাসের মধ্যে ইন্ডিয়ার হাতে এটা তুলে দেওয়ার সারা চুক্তি সব শেষ। যে আন্ডারগ্রাউন্ড চুক্তি হয়েছে সব জুনের মধ্যে শেষ। এই যে আলী রিয়াজের নাম আপনারা শোনেন এখন, আলী রিয়াজ জুন মাসে রিক্রুটমেন্ট হয়েছিল। তাহলে বুঝতে পারেন কি করে এই জিনিসগুলো একটার সাথে রিলেটেড। ওকে, সার কথা হলো আমি তাহলে কোয়াড ভেঙে যাওয়ার কথাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো সবসময় বাংলাদেশের কি লাভ ক্ষতি হচ্ছে এই দিকে তাকাও কিন্তু, কারণ এছাড়া এত দুনিয়াদারে কোয়াড হচ্ছে কি না হচ্ছে দুনিয়াদারের ইতিহাস জানে তো আমাদের লাভ নাই। এতে বাংলাদেশের পার্সপেক্টিভটা কি, বাংলাদেশের লাভ ক্ষতিটা কি সেদিক থেকে আমাদের দেখতে হবে। তাহলে কোয়াড হওয়ার সাথে সাথে এই যে বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিল তার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। কেন? ইন্ডিয়ানদেরকে ঘুষ দিল আমেরিকানরা বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়ে, যে তোমরা এবার বাংলাদেশকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে পারবা, তুমি এখন মাতবর হয়ে গেছো। ইন্ডিয়াকে এমন একটা তাল দিতে থাকলো তারা, এই জন্য বাংলাদেশকে তুলে দেয় তারা ইন্ডিয়ানরা, মানে ইয়েরা বুশ তুলে দেয় ইন্ডিয়ানদের হাতে। এই আমার দেশের রুস্তম, এইটা হাসিনার উত্থান 2009 সালে। ওকে, তাহলে ওটার আসল লক্ষ্য ফাইনালি হলো ইন্দো প্যাসিফিক, মানে হলো ইন্দো প্যাসিফিক বলে যে জোনটা আছে আপনি দেখবেন আপনি এশিয়া এখানে প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরে এখানে চীন সাগরের এপারে কিছু দেশ আছে, এই অঞ্চলটাকে বলে ইন্দো প্যাসিফিক অঞ্চল। ইন্দো প্যাসিফিক কেন? আপনি যদি ম্যাপটা মোটা দাগে, আমি আসল ম্যাপ আঁকতে পারবো না, গ্লোবকে যদি এভাবে আঁকি, এইটা যদি এশিয়া হয়, এইটা যদি বঙ্গোপসাগর হয়, তাহলে এদিক থেকে এই হলো প্যাসিফিক, এটাকে বলে প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর যেটাকে বলি আমরা বাংলায়। জাপানকে পাবো আমরা এইটার এদিকে, যেখানে ইন্দো প্যাসিফিক মানে জাপানকে পাবো। জাপানের উপরে চলে গেলে এটা আমেরিকার আবার এই যে হনলুলু যে দ্বীপ, এইটাকে পাবো আমেরিকান ইস্টার্ন সাইডটা, পূর্ব দিকটা। এই জন্য পূর্ব দিকটা পরে প্যাসিফিকে পড়ে, আর আরেক সাইডটা পশ্চিম দিকটা পরে আটলান্টিকের ওপারে ইউরোপ। আচ্ছা, মোটা থেকে ধারণাটা। আর এইটা হলো ভারত মহাসাগর। ইন্দো প্যাসিফিক মানে হলো এইটা হলো প্যাসিফিক আর এটা হলো ইন্দো ভারত মহাসাগর। এই দুইটাকে তারা কাভার করবে চীনকে কোণঠাসা করার জন্য। এই হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সো ইন্দো প্যাসিফিক মানেই হলো চীন ঠেকানো আমেরিকার দিক থেকে। ওই যে সে জানে যে চীন নেতা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা যদি ঠেকা রাখতে পারি, যতদিন ঠেকাইতে পারি ততদিন আমার লাভ। 20-40 বছর যদি ঠেকাই দিতে পারি, তাহলে তো আমি আরো 40 বছর গ্লোবাল নেতা থাকবো। এ হচ্ছে আমেরিকানদের ইচ্ছা। সেখান থেকে তারা আসছিল যে তাহলে ইন্ডিয়াকে পক্ষে নিয়ে নেবে। আর ইন্ডিয়ায় এই সময় শুরুর দিকে কংগ্রেস ছিল অবশ্যই, কিন্তু 14 সাল থেকে এটা মোদির হাতে চলে যায়, এবং মোদি মনে করতে থাকে আমি একটা মুখী অনুরে। এইটার থেকে এই জন্য কোয়াড বানানো হয়েছিল। তাহলে কোয়াডের উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক জোটটাকে শক্তিশালী করা। সেই জন্য এই 4টা দেশকে ছিল। আচ্ছা, কিন্তু এইবার ইন্ডিয়ানদের একটা গোপন পরিকল্পনা আছে। আমার ইন্ডিয়ানদের প্ল্যান হলো, ইন্ডিয়ানও জানে যে বুশ কেন তার কাছে আসছে, ইন্দো প্যাসিফিকে কেন ডাকছে এই জন্য যাতে চীন ঠেকানো যায় ইন্ডিয়াকে দিয়ে। ইন্ডিয়া তখন সিদ্ধান্ত নিল সে কোন দিকে যাবে। এই ফাইনাল সিদ্ধান্ত সে নেয় 2013 সালে। কেন 2013 সালে? ততদিনে আবার চাইনিজরা বেল্ট অ্যান্ড রোড সম্মেলন, অনেকে বলতে পারেন আবার বেল্ট রোড জিনিসটা কি। বেল্ট রোড মানে হলো মূল জিনিসটা কিন্তু হলো ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। অবকাঠামো মানে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে কম পয়সায় কম সুদের ঋণ একটা, এই ঋণ দিয়ে আপনি রাস্তাঘাট ডেভেলপমেন্ট, যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্ট, যাতে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে পারে, কমিউনিকেশনটা ভালো হয়, বাণিজ্য ভালো জমে ওঠে।
সেক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এটা খুবই কম সুদে 2%-এর নিচে হলে তো খুবই ভালো, বুঝতে পারেন। যেখানে বাংলাদেশ এখন যদি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ধার করতে যায় তাহলে সে কমপক্ষে 6% সুদ দিতে হবে। আর এটা আবার কখনোই 10%-এর বেশি যায় না, কিন্তু এটা মনে রাখেন। তো 6% বাংলাদেশ নির্ভর করে, এই সুদটা নির্ভর করে আপনার দেশের ইকোনমিটা কেমন, কত বড়। যার ইকোনমি যত ছোট তার সুদের হার বেশি, সেই হিসেবে বাংলাদেশ নিতে গেলে তাকে 6% সুদ দিতে হবে। তাহলে 2% সুদে যদি ঋণ পাওয়া যায় ওটা কোথায় পাবেন? এই যে আমি মেট্রো রেল বানাবো 2% নিচে পড়লে, রাস্তাঘাট বানাবো, পুরা বাংলাদেশকে আমাদের এরশাদের আমলে যে সংস্কারটা সেটা ছিল যে বাংলাদেশকে 460টা উপজেলা ভাগ করে দিতে হবে। এরপরে প্রত্যেকটা উপজেলার সঙ্গে ঢাকাকে কানেক্ট করে, তার জন্য যা ইনফ্রাস্ট্রাকচার রোড বানানো যা খরচ লাগে এটা ওয়ার্ল্ড ব্যাংক দিবে। তাহলে এটাকে বলে আমরা অবকাঠামো ডেভেলপমেন্ট। সো এমনি ওয়ার্ল্ড ব্যাংকের নামটাই কিন্তু ওই যে ইনফ্রাস্ট্রাকচার শব্দটা নামের ভিতরে আছে। ওয়ার্ল্ড ব্যাংক তার সংক্ষিপ্ত নাম, অরিজিনাল নাম হলো IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের আসল নাম, সংক্ষেপে ওয়ার্ল্ড ব্যাংক, সংক্ষেপে WB বলে। তাহলে এই যে এখানে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের মানেই হলো অবকাঠামো। সো ওয়ার্ল্ড ব্যাংক মূলত অবকাঠামোর খাতে লোন দেয়, সেই লোনের দিয়ে এটা হয়। তাহলে চীন যখন কেউ যখন পরাশক্তি তখনই হইতে পারে যখন তার ঋণ দানের ক্ষমতা বেড়ে যায়। ঋণ দানের ক্ষমতা মানে আপনার দেশকে ঋণ দিতে পারে, মানে তার উপরে আপনার প্রভাব ডেফিনেটলি ওখান থেকে অটোমেটিকলি চলে আসবে। চীনের প্রভাব বাংলাদেশে বেড়ে যাবে, যেহেতু আমেরিকানরা একদিকে লোন দিতে পারছে না, শুকায় মরতেছে। কেবলমাত্র ওয়ার্ল্ড ব্যাংকে তার যে মালিকানাটা আছে ওটা দিয়ে যতটুকু মাতবরি করতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের উপরে, ওয়ার্ল্ড ব্যাংক IMF এর উপরে আমেরিকানদের মালিকানা 16 থেকে 18%। না ভাবেন না যেটা অনেক এত কম কেন, এটা কমই হবে, কারণ এর মেম্বার হলো টোটাল 193টার মতো। মনে করেন এতগুলো লোকের বাংলাদেশের আয়, ওর ভিতরে শেয়ার হলো মনে করেন এই টাইপের 0.11%। তো এই ধরনের রাষ্ট্র সংখ্যা তো বেশি, সেই জন্য আমেরিকানদের হাইয়েস্ট। আর এর নিচে যারা, তারা কেউই 5%, 5 থেকে 6%, 5.5% এরকম, এর বেশি কেউ হয় নাই। হোল ইউরোপিয়ান যত কেউ আছে, ইভেন চাইনিজরাও, চাইনিজকে ঢুকতে দেয়নি। 6% যখন হয়ে গেছে তখন আর শেয়ার বাড়াতে তাদেরকে দেয়নি, সেটা অন্য আলাপ যাবে, আমি ওদিকে যাচ্ছি না। চীন থেকে এখন বাই রোড অ্যান্ড বাই ট্রেন লন্ডনে যাওয়া যায়, হোল ইউরোপের অনেকগুলো দেশে যাওয়া যায়, আপ টু নেদারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, বাই রোড অথবা বাই ট্রেন, যেটা প্যারালাল ছিল আগে। আসলে সমুদ্রপথে যাওয়া ছাড়া উপায় ছিল না। আর এখন 15 দিনের মধ্যে চীনা থেকে লন্ডন চলে যেতে পারে এক বিশাল ট্রেনের মালামাল। এই যে জিনিসটা বানাচ্ছে এটাই হল তার বেল্ট রোড প্রজেক্ট। সো অবকাঠামো বানাচ্ছে সে। এই জন্য বেল্ট রোড তখনও নাম ছিল না, শুরুর দিকে অনেক এটা সেটার নাম ছিল। ফাইনালি ওরা 13 সালে একটা সম্মেলন লাগছিল, এই সম্মেলনে তারা ইন্ডিয়াকে দাওয়াত করে অত্যন্ত সম্মানের সাথে। ইন্ডিয়া তখন সিদ্ধান্ত নেয় যে আমরা যাব না, এবং যাব না কেন, তার উছিলা হিসেবে দেখাচ্ছিল দুইটা জিনিস। একটা হলো যে বেল্ট রোড বানাইতেছে যেটার উপর দিয়ে, সেটা হলো ওই যে চাইনিজদের যে পাকিস্তানে প্রজেক্ট আছে গোয়াদর নামে যে প্রজেক্ট, গোয়াদর প্রজেক্ট মানে হলো এটা করাচিতে আর একটা ডিপ সি পোর্ট বানাইছে চাইনিজরা। এই ডিপ সি পোর্ট থেকে রাস্তাটা একদম পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশ হয়ে একদম পেটের বুক চিরে একদম রাস্তাটা ওই মাথা দিয়ে শেষ সীমানা দিয়ে বেরিয়েছে উত্তরের, বেরিয়ে এইটাই ঢুকেছে সে কাশঘর বলে। কাশঘর বলে একটা জায়গা আছে। কাশঘরটা হলো আসলে এই যে আপনারা যেটা উইঘর বলেন, উইঘরের এলাকাটা ওটা। কেন ওটাতে লাভ, কেন এত আগ্রহ কেন চীনাদের? চীনাদের আগ্রহ হলো এই ডিপ সি পোর্ট, আর এই এত পয়সা খরচ করছে, প্রায় বোধহয় $22 বিলিয়ন প্রজেক্ট এটা, শুধু ব্রিজ আর এই রাস্তাটা বানানোর জন্য। ব্রিজ বলছি, ডিপ সি পোর্টটা আর রাস্তাটা বানানোর জন্য। এটা বানাইছে এই জন্য যে চীনারা 3.5 দিক থেকে সমুদ্র ব্লক, কেবলমাত্র আধা দিক সমুদ্রের দিকে খোলা আছে, ফলে কোনো এক্সপোর্ট কিছু যদি করতে হয় ওই যেখান থেকে বেরোতে হয় মাত্র। আর পশ্চিম দিকে ঠিক তার উল্টো দিকটা আর কি, উল্টো দিকটা হলো ওই যে হিমালয় পর্বতমালা,
তো ফলে এদিক দিয়ে বেরোনো তো আরোই অসম্ভব। সেই জন্য সে যদি উইঘর দিয়ে বেরিয়ে পাকিস্তান যদি একটা ডিপ সি পোর্ট করে যায়, তাহলে তো তার আর একটা দুনিয়া খুলে গেল। এই জন্য সে নিজেই ব্যবহারকারী, নিজেই ঘাতক, এমন একটা প্রজেক্ট সে পাকিস্তানকে দিয়ে নেওয়া হয়েছে। সেইটাই হলো আসলে গোয়াদার প্রজেক্ট। এই যে বিনিয়োগটা করছে, এই বিনিয়োগের রাস্তাটা ফাইনালে যাওয়ার সময় কাশ্মীর, পাকিস্তান কাশ্মীরের উপর দিয়ে গেছে। তো কাশ্মীর তো কত জায়গা ইন্ডিয়া বলতে যাচ্ছে, এই জন্য আমরা যাবো না, এরকম একটা উছিলা তুলছিল। কিন্তু অ্যাকচুয়ালি কারণটা এখন আপনাদেরকে বলবো আমি। অ্যাকচুয়াল কারণটা হলো ইন্ডিয়ানদের সিদ্ধান্ত হলো তখন যে যেহেতু মূল যুদ্ধটা লাগছে চীন আর আমেরিকার মধ্যে, আমেরিকা ডুবে যাচ্ছে, গ্লোবাল অর্থনৈতিক লিডার হিসেবে চীন আর উঠে আসছে, আমরা করবো কি দুজনাকে তাল দিব, তাল দিয়ে দুজনের কাছ থেকে সুবিধা নেন, মাঝখান দিয়ে আমরা উঠে যাব। হেভি একটা আমার অ্যাডভান্স বুদ্ধি, অ্যাজ ইফ এই দুটা দেশ খামোখায় তোমাকে সুযোগ দিবে। এনিওয়ে, এই হলো প্ল্যান। এই জন্য সে ঢুকতে চায় না পেট্রোলে। চীনের রাষ্ট্রদূত ছিল 13 সালে যে লোকটা, এই লোকটা আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, মানে সচিব তো সে রাষ্ট্রদূত ছিল, সে রিটায়ার করে যায়। রিটায়ার করে যাওয়ার পরে ইন্ডিয়ানা বলতে চায় না কেন বেল্ট রুটে যাবে না, কিন্তু ওই লোকের একটা আর্টিকেল ছাপা হয়, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা একটা আছে, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটায় নিজে বিভাগ করছে, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলে আরেকটা পত্রিকা আছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ওই লোকের একটা ছাপা হয়েছিল, আর্টিকেল ছাপা হয়েছিল, এখানে সে পরিষ্কার করে এই কথাগুলো বলেছিল। এবং সে তখন একটা মাঝামাঝি অবস্থা ছিল, রিটায়ার করছে, নতুন কিছু করা শুরু করে নাই, ফলে তার পক্ষে আর্টিকেলটা সুযোগ ছিল। আমার কাছে কালেকশনে আছে, কেউ চাইলে আমি খুঁজে দেখে বের করে দিতে পারবো। চীনাদের ইন্ডিয়ানদের তখন সিদ্ধান্তটা হয়, এই তখন তারা ফাইনাল সিদ্ধান্ত, ফাইনালি আবার ওই রাষ্ট্রদূতের আন্ডারে তাকে দিয়ে একটা থিঙ্ক ট্যাঙ্ক বানাচ্ছে ইন্ডিয়ানরা, তাও আবার দক্ষিণে, সম্ভবত তামিলনাড়ুতে ওই থিঙ্ক ট্যাঙ্কটা আছে, ওই রাষ্ট্রদূতের নেতৃত্বে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে। সেখান থেকে আমি এত যে তথ্য দিলাম আপনাদেরকে, এই তথ্যগুলো ওখান থেকে পাওয়া আর কি, যে তারা আমেরিকানদের এই সুবিধা কেড়ে নেওয়াটাকে কিভাবে দেখতেছে। তো ওরা ভাবছিল যে সুবিধা আমেরিকানরা কেড়ে নিচ্ছে, অসুবিধা নেই, আমার তো স্টিল আমাকে ওই ইয়ের মধ্যে স্ট্র্যাটেজিক জোটের মধ্যে রাখলেই তো হয়, তাহলে তো আমার বাংলাদেশের প্রস্তুতি করার সুযোগ থাকে। এই ছিল 13 সালের আরেকটা ঘটনা আর কি আসলে। কিন্তু দেখেন আবার চায়নারা যখন ব্রিক্স বানাচ্ছে, ব্রিক্স তো বুঝছেন, আচ্ছা ডিটেলে যাবো না, হেডলাইন বলে শেষ করে দেবো। এই যে আইএমএফ বললাম, আইএমএফ এর প্যারালাল জিনিসটা হচ্ছে ব্রিক্স, হবু আইএমএফ হচ্ছে ব্রিক্স। চীনা যদি গ্লোবাল লিডার হয়ে যায়, তাহলে ব্রিক্স এর যে কাঠামোটা এটাই রিপ্লেস করবে আইএমএফ কে। দুনিয়াতে একটা বিষয় আইএমএফ বানানো যায় না, অনেকগুলা ওয়ার্ল্ড ব্যাংক বানানো যায়, কিন্তু আইএমএফ একটাই হয়, কারণ আইএমএফটা ঠিক করে যে প্রত্যেক দেশের সঙ্গে তার কারেন্সি রেটটা কি হবে, এটা আইএমএফ বানানোর কাজ। অর্থাৎ আজকে প্রতিদিন সকালে আইএমএফ এর ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন আজকের দিনের ডলার রেট কত, ডলার রেট মানে বাংলাদেশে কয় টাকা দিলে পরে $1 পাওয়া যাবে, এই রেটটা আপনি ওখানে পাবেন। তাহলে আইএমএফ এটা ঠিক করে, এটা তার মূল কাজ। তাহলে একই সঙ্গে আর একটা আইএমএফ হতে পারবে না তো, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড ফিক্সেশনের প্রতিষ্ঠান। তো সেই জন্য ব্রিক্স এখন হয়েছে, কিন্তু ব্রিক্স কেবলমাত্র 5-7টা দেশের মধ্যে বাড়ছে, কিছু 15টা বোধহয় হবে টোটাল, বেশি লোক করে নাই। আর মূলত ব্রিক্সের তৎপরতা, ব্রিক্সের আন্ডারেও একটা ওয়ার্ল্ড ব্যাংক আছে, নিউ ওয়ার্ল্ড ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি নামে একটা ব্যাংক আছে ব্রিক্সের ভিতরে। এই জন্য ব্রিক্সটা একই সাথে আইএমএফ, একই সাথে ওয়ার্ল্ড ব্যাংক, কিন্তু আইএমএফটা ভ্রূণ আকারে থুই দিচ্ছে, যাতে তারা ক্ষমতায় গেলে পরে, মানে তারা যখন গ্লোবাল লিডার হয়ে যাবে, ইকোনমিক লিডার হয়ে যাবে, তখন আইএমএফ হলো আমেরিকান নেতৃত্ব আইএমএফ, অর্থাৎ আমেরিকানদের সবচেয়ে বেশি মালিকানা শেয়ার, জাস্ট লাইক ব্যাংকের মালিক যেমন হয় ঠিক সেরকম আইএমএফও কিন্তু একটা ব্যাংকের স্ট্রাকচারে মালিকানাটা। তো এই যে আমেরিকার 16-18% মালিকানা দেখালাম আমি, সো আমেরিকানদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ওটার মধ্যে আছে। তো ওটা তখন হয়ে যাবে চাইনিজের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হয়ে যাবে, আর ওইটাই শিফট করে যাবে, পুরানো আইএমএফটা ভেঙে দিয়ে নতুন ব্রিক্স ঢুকে যাবে ওই জায়গাটায়। ব্রিক্সকে আইএমএফ মনে করা হবে, অথবা নামটা একই থাকলে আইএমএফ 2 বলা হলো, কিছু একটা হবে আর কি, নামটা খুব ইম্পর্টেন্ট না। মূল কথাটা হলো যে চীনা নেতৃত্বে একটা আইএমএফ হবে, এর চেয়ে মূল কথা। এনিওয়ে, তাহলে এইবার আসেন, তাহলে ইন্ডিয়ানরা ব্রিক্সের মধ্যে মেম্বার হয়ে গেছে, কিন্তু ইন্টারেস্টিং, ব্রিক্সের মেম্বার হওয়ার পরে চীনারা নিজেরাও একটা নিজেদের জন্য একটা ওয়ার্ল্ড ব্যাংক বানাইছে।
ঠিক যেমন গ্লোবাল ওয়ার্ল্ড ব্যাংকের পাশাপাশি 66 সালে জাপানও একটা ওয়ার্ল্ড ব্যাংক বানাইছে, এটার নাম হলো এডিবি। অনেকে জানে না, এগুলো খেয়াল করেন। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানে এশিয়ান ওয়ার্ল্ড ব্যাংক আর কি। এইটার মালিক হলো 66% মালিক হলো আমেরিকার জাপান মিলে। তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থা। সো চাইনিজদের ওয়ার্ল্ড ব্যাংকটা হলো AIIB। এখানে ইন্ডিয়ানদেরকে ওরা 10% শেয়ার দিছে, আর চীনারা নিজের জন্য রাখছে 30%। খেয়াল রাখেন, চীন কিন্তু চাচ্ছে শুরুর দিকে ওপেন রাখছে যে ইন্ডিয়া যদি আসতে চায় আসতে পারে, আগে থাকতে ব্লক করে দেবে, এই পলিসিতে আগায় নাই। এখন চীনারা এটা রিজেক্ট করছে, ইন্ডিয়ানরা এটা খাইতেছে ঠিকই, কিন্তু আবার বেল্ট রোডে ঢুকবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের যে সম্মেলন রাখতেছে এখানে সে যাবে। এটা দিয়ে সে আবার দেখাচ্ছে ভারকান্দ্রের তার আসলে আমেরিকানদের দিকে, এই জন্য সে কোয়াডের মধ্যে ঢুকতে খুব আগ্রহী। কিন্তু আবার কোয়াডকে আমেরিকানরা যখন মিলিটারি জোট হিসেবে বানাতে চায় তখন আবার বলে যে না যাবো না। এবার বোঝা গেছে মূল কারণটা কি তাহলে। আর ট্রাম্প এসে বলতেছে এইসব নখরা ছাড়া, বুঝছো ইন্ডিয়া, হয় তুমি মিলিটারি জোটে আসবো আমার সাথে, তাহলে খোদা হাফেজ, তুমি যাও। এই জায়গায় আমি এখন ফিলিপিনকে ঢুকাবো। ফিলিপিন কেন? ফিলিপিনের আগের রাজা ছিল, প্রধানমন্ত্রী বলার থেকে রাজা বলা ভালো, মার্কোস ইমেল, এই যে তার বউয়ের নাম ছিল ইমেলদা মার্কোস, তার বোধহয় কত হাজার জন জুতা ছিল, ফ্যাশনেবল লেডি। কারণ মার্কোসের গুরুত্ব ছিল আমেরিকানদের কাছে, এই জন্য যে সেই তাদের দেশের কমিউনিস্টদেরকে, কমিউনিস্টরা সশস্ত্র আমাদের ইয়েদের মতন, সহরবাড়ির মতন বন জঙ্গলে থাকতো, মার্কোসকে দিয়ে আমেরিকানরা এই কমিউনিস্টদেরকে মারাইছে। এই জন্য মার্কোসের গুরুত্ব অনেক, বোধহয় কমপক্ষে 23 বছর, 30 বছরে আমি অবাক হবো না, একদিন তারা শাসন ছিল এক নাগারে। তো সেই মার্কোসের ছেলে হলে এখনকার প্রেসিডেন্ট ফিলিপিনোর। এবং ফিলিপিনোর সাথে সমুদ্র সীমা নিয়ে বিতর্ক আছে চাইনিজদের, এই জন্য ফিলিপিনকে ঢুকাতে যাচ্ছে। এবং অলরেডি আমেরিকানদের প্রতিরক্ষা মন্ত্রী ইতে গেছে, ভিজিট করে কথাবার্তা বলে আসছে ফিলিপিনকে নেবে, কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হয় নাই এখন পর্যন্ত সেটা হলো যে তারা এইটাকে নিয়ে এই কোয়াডে রেখে দিবে নাকি কোয়াডের প্যারালাল ফিলিপিনকে সাথে নিয়ে অ্যাটাক করবে। এর ফাঁকে খালি আরেকটা জিনিস ঘটে গেছিল, UCAS বোধহয়, অকাস বলে আরেকটা জোট হয়ে গেছিল, যখন এটা প্রায় কমপক্ষে 5 বছর হবে বোধহয়, তার বেশি হতে পারে, 5 বছর আগে এই প্রসঙ্গটা আসছিল। অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া মিলে পারমাণবিক অস্ত্র কিনতে চায়, এই বিষয়কে কেন্দ্র করে না, অস্ট্রেলিয়া আর জাপান মিলে, ইন্ডিয়া এটাতে ভেটো দিয়ে বলে তাহলে আমি নাই কোয়াডে, এটা নিয়ে ঝগড়া শুরু হয় আসলে। সো ফলে তখন থেকে কোয়াড অকেজ করে দিয়ে অকাশ বলে একটা নতুন জোট বানিয়েছিল ওরা, যারা যারা পারমাণবিক অস্ত্র সজ্জিত হইতে চায় তাদের একটা জোট। ফলে ইন্ডিয়া তখন থেকে এটা বাদ হয়ে আছে। এই জন্য ট্রাম্পের যুক্তি বা আর্গুমেন্ট হচ্ছে যে ইন্ডিয়া চায় না, ওরা বাদ দিয়েছে, নতুন একটা জোট বাড়াবে, চীন বিরোধী জোট। অর্থাৎ সেও ইন্দো প্যাসিফিকটা আর একভাবে দেখতেছে। ট্রাম্পের ইন্দো প্যাসিফিক দেখার স্টাইল হলো এরকম, মিলিটারিলি এন্টার চায়না একটা জোট বানানো, এই জন্য সে কোয়াড থেকে তাকে বের করে দেবে। ওকে, এবার আসুন জায়গায় আসি। এখন খবরটা কোথায় ছাপা হয়েছে? খবরটা প্রথম ছাপা হয়েছে কোথাও, যদি এই শব্দটা দেখেন, ইউরোশিয়া, ইউরো ওটা বাদ এশিয়া, এই শব্দটা উচ্চারণ করে না পুতিন, রাশিয়া। কেন? পুতিন মনে করে আমি ইউরোপিয়ানদের কেন না, আমার আসল সম্পর্ক তো এশিয়ার সাথে। এই ব্যাখ্যানে যে শব্দটা দিয়ে সে ভাবটা প্রকাশ করে, সেই শব্দটা হলো ইউরেশিয়া। ইউরেশিয়া রিলেটেড, এই শব্দ রিলেটেড যে কোনো কিছু দেখেন বুঝবেন এর অরিজিন হচ্ছে রাশিয়া। ঠিক আছে? ওকে, ইউরেশিয়া টাইমস বলে একটা পত্রিকা আছে, এই ইউরেশিয়া টাইমসে এই বিষয়টি নিয়ে একটা রিপোর্ট চাচ্ছে যে কোয়াড ভেঙে যাচ্ছে, ইন্ডিয়াকে বাইর করে দিচ্ছে, ফিলিপিনকে ঢুকে নিচ্ছে। আচ্ছা, রিপোর্টটা তো অ্যাগ্রেসিভলি লেখে নাই, কিন্তু এই রিপোর্টটার উপর ভিত্তি করে, এই ইউরেশিয়া টাইমসের উপর রিপোর্টটাকে ভিত্তি করে এইটা যখন আনন্দবাজার ছাপছে,
এবং রীতিমতো ওই যে তারা কার্ড বানায় বানায় রিপোর্ট করে সময় একটা 20টা কার্ড দিয়ে, সেইটার মধ্যে এইটা একেবারে হেডলাইনই তাই। হেডলাইনই হলো যে ইন্ডিয়ার কি হবে এখন, মানে ওদের প্রেজেন্টেশনটা হলো যে মোদি তুমি আর পারতেছ না, তুমি আর আমাদের নেতা না, তাই যে তোমাকে কোয়াড থেকে বাইর করে দিতেছে, ফিলিপিনকে ঢুকাই নিতেছে। হেডলাইনটাই তাই। আমি এইটা যখন আপনাদের ইয়েতে ছাপা হবে ভিডিওতে, আমি নিচের লিঙ্কগুলো দিয়ে দেবো। এনিওয়ে, তাহলে সার কথা হচ্ছে এটা প্রথম রিপোর্ট হচ্ছে ইউরেশিয়া টাইমসে, আর পরে এটা আসছে আনন্দবাজারে। তা আনন্দবাজারে আসা মানে বুঝতে পারেন এটা ইম্প্যাক্ট বাংলাদেশে অনেক বেশি হয়েছে। এখন আমি এটাকে দেখতে বলছি আপনাদেরকে, বাংলাদেশের এটাতে ভালো মন্দ কি হবে, এটা 400 প্রশ্ন আমাদের জন্য। কোয়াড হওয়াতে, কোয়াড ইন্ডিয়ার মেম্বার, এই যে আমি তো জাতে উঠে গেছি। একটু আগে বলেছি আমি 2007 সালে আমাদেরকে ইন্ডিয়াতে তুলে দিয়েছিল আমেরিকা, কিন্তু যেইভাবে তুলে দিছিল সেইভাবে রাখতে নাই, সেইভাবে কাজে লাগে নাই আমেরিকানদের। 16 সালের মধ্যে আমেরিকান টের পেয়েছে তুক্কু ভুলে গেছে, ইন্ডিয়াকে এত সুবিধা দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। 16 সাল মানে ওবামার শেষ সরকারের, সেও 2 টার্মের প্রেসিডেন্ট। 17 সালে এবার ট্রাম্প আসতেছে আমাদের। ট্রাম্প এসে এই যা যা সুবিধা দেওয়া হয়েছিল, প্রায় 150 কাছাকাছি বিলিয়ন ডলারের এক্সপোর্ট সুবিধা দিয়েছিল ইন্ডিয়াকে, আমেরিকাতে। ওই সব সুবিধা কেটে নিয়েছে ট্রাম্প এসে। না, ওটা একটা লিগ্যাল আর্গুমেন্ট ছিল যে যতদিন ইন্ডিয়ার মাথাপিছু আয় $1000 নিচে থাকবে ততদিন এই এক্সপোর্টের সুবিধা সে পাবে, এটা বলা ছিল। তো এটা বহু আগে পাড়াই গেছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট এমনি গা করে নাই। ট্রাম্প ওই যুক্তিতে সব সুবিধা বাতিল করে দেয়। তো তখন ইন্ডিয়া মনে করলো তাহলে কেমন সব চলে গেল? না, সে তখন করলো কি যে ভাই আমি ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজিতে থাকি না, আমি আপনার স্ট্র্যাটেজিক পার্টনার, এই বলে সে ইন্ডিয়ার বগলে এই আমেরিকানদের সাথে থেকে গেল। আর থেকে গিয়ে এইবার হাসিনার সময় পুরোটা, আর হাসিনাকে বলতেছে যখনই গ্যাঞ্জাল লাগে, হাসিনা গিয়ে বলে যে এ ভাই আমেরিকান না আমাকে তো ডিস্টার্ব করতেছে। ইন্ডিয়া বলে চিন্তা করে না, আমি লবি করে দিব, তুমি খালি আমি যা বলবো তা শুনবা। এই জন্য 15 বছরের হাসিনার শাসনটা ছিল ইন্ডিয়ান শাসন। বিনিময়ে আমেরিকানদের কি হবে না হবে এটা ইন্ডিয়া হাসিনাকে ডিল করে দিত। আর এইটা সে করতে পারতো এই যুক্তিতে, আমি তো ভাই তোমার স্ট্র্যাটেজিক ফ্রেন্ড, ইন্দো প্যাসিফিক মধ্যে আমি আছি। সো তার মানে হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কোয়াডে থাকা মানে এটা একই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশ বিরোধী স্বার্থ। তাহলে ইন্ডিয়াকে যদি কোয়াড থেকে বের করে দেয় এটা আমাদের লাভ। কথা পরিষ্কার হচ্ছে এখন নিশ্চয়ই, আশা করি। সো এটা আমাদের জন্য একটা ভালো খবর যে ট্রাম্প এসে অন্তত এইসব দানে পানে শুনতে রাজি না ইন্ডিয়ানদের, তুমি আমার কোন পড়ানোর কি লাগো, ফেলো করি মা করতে। এই যে যেভাবে 50% ট্যাক্স ধরছে ঠিক একরকম কায়দায়, তো তুমি আমার কাজে লাগো না, এই ফ্রেন্ড দিয়ে আমি কি করবো? এই জন্য ওকে তুমি বাংলাদেশে এটা সেটা করে দাও, আমাদের দরকার নাই, তো আমি বাংলাদেশে নিজে আসবো। বাংলাদেশের যে ট্রাম্প নয় ওবামা যেমন, আচ্ছা এটা কিন্তু বাইপার্টিজান, দুই পার্টিরই কিন্তু এটা সিদ্ধান্ত 16 সালের পর থেকে, জন্য ইন্ডিয়ানদেরকে এই বেশি সুবিধা দিতে কোনো লাভ হয় নাই। ওই কেবলমাত্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যতটুকু লাগে স্ট্র্যাটেজিক বন্ধু হিসেবে ওটুকুই লাভ। তাও ভাই যেদিন থেকে বলেছে যে আমি কোনো সামরিক জোটে নাই, তখনই আমেরিকানরা বুঝে গেছে এই ইন্ডিয়াকে সুবিধা দিয়ে আমার লাভ নেই। ফলে এইবার আমেরিকানদের ইন্টারেস্ট ছিল বঙ্গোপসাগরে এসে বসা, এইটা নিয়ে তারা সব চেষ্টা করতে থাকে। ওদের আর্গুমেন্ট হচ্ছে এটা নিয়ে বেটার বাংলাদেশের সাথে ডাইরেক্ট ডিল করি, রাজি করাইতে পারলে তো আমরা বঙ্গোপসাগরে গিয়ে বসে পড়বো। 7th ফ্লিট নিয়ে আমরা যদি বসে যাই তাহলে তো বঙ্গোপসাগরে দখল নিলাম, তাহলে বঙ্গোপসাগরে দখল নিলে চীনের সাথে ভালো ফাইট করতে পারবো, তা আমি ইন্ডিয়াকে সুবিধা দিয়ে আমার লাভ হয়েছে কি, হচ্ছে আমেরিকানদের আর্গুমেন্ট। এইটা বাইডেনের আমলেও যতটা দুর্বল ছিল বা আর্গুমেন্টটা আছে, কিন্তু আর্গুমেন্টের এক্সিকিউশন নাই। এইটা ট্রাম্পের আমলে এসে ট্রাম্পের এক্সিকিউট করতে চায়, এই জন্য ট্রাম্পের বেলায় ইন্ডিয়ানরা আরো বেশি খেপা। সো নো হাঙ্কি পাকি, নো সুবিধা, নো সুবিধা তোমাকে আমি বাড়তি দেবো না। এই তার মানে মোদি এই যে ছুটে গেছিল ট্রাম্প আসার পরে, যাওয়ার পরে সে এইসব কাহিনী শুনতে পায় যে তোমাকে কোয়াড থেকে বের করে দেওয়া হচ্ছে, প্লাস তোমাকে যা যা সুবিধা দিচ্ছে এগুলা নিয়ে লাভ নেই আমার, তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি। নো ভাই ভাই, তোমার সাথে আমার স্ট্র্যাটেজিক সুবিধার সম্পর্ক, এগুলা কোনো বেনিফিট নেই। তাহলে ক্লিয়ার হচ্ছে যে কোয়াড থেকে ইন্ডিয়াকে বের করে দেওয়া মানে ইন্ডিয়ার এই যে হম্বি তম্বি ভাব ধরা, আমি হলাম বাংলাদেশের বস, বাংলাদেশের বাপ,
এইটা একেবারে ফুটা হয়ে যাচ্ছে, ফুটা হয়ে গেছে অলরেডি। কারণ ট্রাম্প অন্তত ট্রাম্প থাকতেছে 2028 সাল পর্যন্ত, কেবলমাত্র 1 বছরও শেষ হয়নি, আগামী জানুয়ারিতে 1 বছর হবে, তাহলে আরো 3 বছর থাকবে সে ক্ষমতায়। এই 4 বছরের মধ্যে অন্তত ইন্ডিয়া ফিরে ওই পুরানো সুবিধাগুলো আর পাবে না। কোয়াড থেকে তো বের করে দিচ্ছে, বাংলাদেশের উপর রুস্তমি, বাংলাদেশ সরকারের উপরে তার রুস্তমি, বাংলাদেশ সরকার যদি কোনো আমেরিকান চাপ খা আমি দেখে দিব নি, আমি তোমাকে হেল্প করবো নি, এগুলো বলে যেসব ধানাই পানায় হাসিনা টিকে রাখছিল সে, এগুলো আর আগামী দিনের কোনো সরকারের উপরে, বাংলাদেশের কোনো সরকারের উপরে ইন্ডিয়ার কোনো প্রভাব থাকবে না। তাতে তারেক জিয়া অথবা এই যে গাদা তাহেরটা জামাত ইসলামের, এরা যতই ইন্ডিয়ার পায়ে তেল মারুক, পা চাটুক, ক্ষমতা যেতে গেলে না 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 ইন্ডিয়ার পায়ে তেল না মারলো, এগুলা বুঝলো কি ভুয়া কাণ্ড। কারণ এই যে এত কিছু ব্যাখ্যা করলাম আপনাদেরকে আজকে আমি, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কোয়াডে যাওয়া ঠিক কি বেটি, ইন্ডিয়া কোয়াড থেকে বের করে দিলে ইন্ডিয়াকে, এটি কি বাংলাদেশের লাভ, বাংলাদেশের স্বার্থ, কেউ জানে না, ব্যাখ্যা করতে চাচ্ছে না, জানেন না যেতে। তাই এটাই আমি আপনাদেরকে এই জন্য ব্যাখ্যা করলাম যে কোয়াডের বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে, আমাদের কি লাভ হচ্ছে, এর মধ্যে আমাদের লাভ ক্ষতির দিকটা কি আসে। সো ট্রাম্প যতদিন আছে 28 সাল পর্যন্ত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে, যেমন ধরেন সোফার এখনো পর্যন্ত ট্রাম্প এই শব্দটাই উচ্চারণ করেনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কারণ তার কাজের স্টাইল অন্যরকম। ওই যে সে ইন্ডিয়াকে ফাও ফাও কোনো বাড়তি সুবিধা নাই, এটা শুধু দিবে না, হ্যালো করি মাকুতেল, আর দরকার লাগলে আমি বাংলাদেশের সাথে কথা বলবো, তোমার কাছে যাবো। ইভেন ইনুর সাহেব গেছে যে তোমাকে আমি বার্মায় ঢোকার ব্যবস্থা করে দেবো, আরাকান দখল করাই দেবো, আসো আসো। ট্রাম্পের আগ্রহ নাই, ইনুর সাহেব পুরা ধরা। তার যে এখন উল্টা আগামী বছর থেকে চীনা ঋণ পরিশোধের সময় হয়ে যাবে, পরিশোধ করবে কই থেকে? এই জন্য সে এখন উল্টা চীনের কাছে দৌড়াইতেছে, তেল মারতেছে, বাইসা কিছু টাকা পয়সা ছাড়ে, এই যেখানে অবস্থা। সো ইনুস সাহেব যার বলে বেড়ায় যে তার এত এত বন্ধু আছে আমেরিকায়, IMF এর লোনই ছাড়াইতে পারতেছে, কারণ ট্রাম্প বলতেছে IMF এর নীতি অনুযায়ী যেভাবে নিয়ম আছে যে তুমি আগে খেলাপি ঋণ তুলো, নাহলে ঋণ দেওয়া হবে না। ট্রাম্প বলছে আমার কিছু করার নেই। সো সে পুরানো স্টাইলে যেগুলা চলতো আসলে ইন্ডিয়া এবং হাসিনা মিল্লা, এগুলার দিন শেষ হয়ে গেছে। সো বাংলাদেশের উপরে ইন্ডিয়ার প্রভাবটা আর এক ধাপ বড় ধরনের ধাক্কা খাবে, একটা কষে একটা কালের চর খাবে কোয়াড থেকে ইন্ডিয়ার এই বিদায় করে দেওয়ার থেকে। এই কথাটা আমি এখানে উচ্চারণ করছি বোধ জামাত এবং তারেক জিয়ার জন্য, বিএনপির জন্য, যে এই যে ক্ষমতায় যেতে গেলে ইন্ডিয়াকে তেল মারতে হবে, পায়ে ছুতে হবে, পা ধরে বসে থাকতে হবে, দয়া করে একটু ছাড়েন। আর সেই দিন নাই, ইন্ডিয়ানদের সেই রুস্তমি নাই, ইন্ডিয়ানরা আপনার পুলসিরাত পার করে দিতে পারবে না। ইন্ডিয়া নিজেই এখন বাপ বাপ করে ট্রাম্পের মাইর খাওয়া থেকে বাঁচবে কি করে, এইটাই তার জন্য দুশ্চিন্তা। আর আপনারা আসেন মোদির পায়ে তেল মারতে। দয়া করে এগুলো একটু বন্ধ করেন, আমার কথা শোনার দরকার নেই, নিজেরা নিজের মতন এটা বোঝার চেষ্টা করেন যে আসলে ইন্ডিয়ার কি ক্ষমতা আছে এখন। আর এটা আগামী 2028 সাল পর্যন্ত ইন্ডিয়ার কোনো ক্ষমতা থাকবে না, সেও থাকতে পারে। আর একটা বড় কথা হলো 2028 সালের মধ্যে চাইনিজের গ্লোবাল লিডারশিপে, ইকোনমিক লিডারশিপে আমেরিকাকে ছাড়াই চলে যাবে। ফলে ট্রাম্পের পরে যে প্রেসিডেন্ট আসে, সেটা আসলেও যে নতুন কিছু হচ্ছে তা আর হওয়ার কোনো চান্স নেই। তো যত দিন যাবে এখন ততই ইন্ডিয়ানদের প্রতি, আমেরিকানদের প্রতি অবস্থা। তো এই কথাটা মাথায় রেখে দয়া করে ইন্ডিয়াকে তেল মারেন, ইন্ডিয়ার পায়ে ধরে বসে থাকেন, এগুলো একটু বন্ধ করেন। এই বিএনপি এবং জামাত ইসলাম অন্তত এই দিকটা যদি একটু তাকায়, তাহলে দেশের কিছুটা উপকার হয়। আর না হলে খারাপ কথাটা বলে দিই, এই দুইটা পার্টি কিন্তু বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে। আমার কাছে খুব অবাক মনে হবে আপনাদেরকে যে প্রসঙ্গ ছিল কোয়াড, সেখানে আমি এত বড় একটা কথা বলছিলাম কেন? বলছি এই জন্য যে আগামী দিনের বাংলাদেশ ইন্ডিয়ার অধীনে থাকা বাংলাদেশ আরেকবার হাসিনার মতন ইন্ডিয়ার অধীনে থাকা বাংলাদেশ হবে না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, এবং সেই নতুন বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে এই বোধ বিএনপি এবং জামাত দুইজনে হয়ে যাবে এনিমি। এই কারণে এই দুটা দলই উচ্ছেদ হয়ে যাবে, আসলে বাস্তবে টিকতে পারবে না। থ্যাংক ইউ।